আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ। যুক্তরাষ্ট্রে ৩৬০০ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা এবং তার ছেলে জয়। আমার দেশ পত্রিকার প্রতিবেদন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। এরপর জানাবো, সিসিটিভি ফুটেজ পুড়ে ছাই, কুকুরের মরাদেহ নিয়ে প্রশ্ন। অগ্নিকাণ্ডের ২ দিন পরও সচিবালয়ে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনে ৭ নম্বর ভবনের ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত সকল সিসিটিভি ও ফুটেজসহ ডিবিআর ডিজিটাল ভিডিও রেকর্ডার পুড়ে গেছে। রাষ্ট্রের এমন একটি সুরক্ষিত স্থানে অগ্নিকাণ্ড নিয়ে সারা দেশে নানা ধরনের প্রশ্ন উঠেছে। ৩০ ঘণ্টা ধরে ভবনের সকল কলাপসিবল গেট বন্ধ থাকার পরেও কেন একই সময় ৩টি স্থানে কিভাবে আগুন লাগলো, সেই রহস্যের জট খুলছে না। জানাবো, নথিপত্র গায়েব হচ্ছে এই সন্দেহে ২ ট্রাক জব্দ। বরিশালের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরনো নথিপত্র নিয়ে যাওয়া ২টি ট্রাক জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতরাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাকাসুরা বাজারে এই ঘটনা ঘটে। পরে ট্রাক দুটি পুলিশের কাছে সোপর্দ করে জনতা ধারণা করেছিল এই ট্রাক দুটিতে সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথি পাচার করা হচ্ছে, কারণে তারা জব্দ করেছিল। পরে জানা যায় এই ট্রাকের নথিগুলো বরিশাল শিক্ষা অধিদপ্তরের। এদিকে সাঈদীর পক্ষে সাক্ষী দেওয়ায় ভারতে বন্দী ছিলেন শুকরঞ্জন বালী। ২০১২ সালের ৫ই নভেম্বর জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যান শুকরঞ্জন বালী। নিখোঁজ থেকে কিভাবে তিনি ভারতের কারাগারে পৌঁছেছেন তার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। কারণ শুকরঞ্জন বালী যদি তখন দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সত্যিকারের সাক্ষ্য দিতেন তাহলে সাঈদী মুক্ত হয়ে যেত। এ কারণে শুকরঞ্জন বালীকে কৌশলে ভারতের কারাগারে বন্দী করে রেখেছিল তৎকালীন গোয়েন্দা সংস্থার লোকজন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে এই সরকার ব্যর্থ হলে দেশে দুর্যোগ নেমে আসবে বললেন ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, কোনো কারণে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দেশে দুর্যোগ ও ঘন অন্ধকার নেমে আসবে। আজ ২৭শে ডিসেম্বর রাতে চট্টগ্রাম দোহাজারী আল বালাগ ইসলামী সংগঠনের ৪০তম ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, ভারতে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার। নারী পুরুষ সহ ভারতে ১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে প্রতিবেশী দেশটির অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এটিএস। শুক্রবার ২৭শে ডিসেম্বর এক প্রতিবেদনে সব তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ৩৬০০ কোটি টাকা পাচার হাসিনা জয়ের প্রমাণ পেয়েছে এফবিআই। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে তারা। এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ থেকে $৩০০ কোটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে পাচার করা হয়েছে। এই অর্থ পাচারের জন্য কেইম্যান দ্বীপপুঞ্জ ও হংকংয়ের বিভিন্ন ব্যাংক চ্যানেল ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এফবিআই এর ব্রিটেনের প্রতিনিধিদের বরাত দিয়ে সব তথ্য জানায় অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল ডিফেন্স কর্পস এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলের বিশেষ এজেন্ট বা পিভটের সঙ্গে যোগাযোগ করে দেখেন
30 কোটি ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাচার করা হয়েছে। 9 সেপ্টেম্বর এফবিআইয়ের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন। অপরদিকে 1 অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন এর 3 সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাচার করা অর্থ পুনরুদ্ধারের প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে কমিশনের সক্ষমতা বাড়ানোর বিষয়ে কথা বলেছেন। এদিকে দুদক ইতিমধ্যেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 30 কোটি ডলার পাচার সংযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে। অর্থাৎ সব মিলিয়ে তারা 300 কোটি ডলার যুক্তরাষ্ট্রে পাচার করেছে। সিসিটিভি ফুটেজ পুড়ে ছাই, কুকুরের মরদেহ নিয়েও প্রশ্ন। অগ্নিকাণ্ডের 2 দিন পরও সচিবালয়ে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন 7 নম্বর ভবনের 6 তলা থেকে 9 তলা পর্যন্ত সকল সিসিটিভি ও ফুটেজ সহ ডিভিআর ডিজিটাল ভিডিও রেকর্ডার পুড়ে গেছে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ সংরক্ষিত স্থানে অগ্নিকাণ্ড নিয়ে সারা দেশে নানা ধরনের প্রশ্ন উঠেছে। 30 ঘণ্টা ধরে ভবনের সকল কলাপসিবল গেট বন্ধ থাকার পরেও একই সময় 3টি স্থানে কিভাবে আগুন লাগল সেই রহস্যের জট খুলছে না। গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে তদন্ত কমিটি। অন্যদিকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এদিকে 7 নম্বর ভবনের 8 তলা থেকে আগুনে পুড়ে যাওয়া কুকুরের মরদেহ নিয়ে নানা প্রশ্নের উদ্বেগ হয়েছে। মৃত কুকুরটি ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কুকুরটি 8 তলায় কিভাবে উঠল তা নিয়ে চলছে আলোচনা। কুকুরটির শরীরে বিষাক্ত কিছু আছে কিনা তাও জানার চেষ্টা করেন ফরেনসিক বিভাগ। সন্দেহর তৃতীয় পক্ষ কেউ কেউ বলছেন বিগত সরকারের মেগা প্রকল্পের কাজের ফাইল তলব করার বর্তমান সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা চক্রটির থলের বিড়াল বেরিয়ে যেতে পারে বলে পরিকল্পিতভাবে এ ধরনের কাজ ঘটানো হয়েছে। কারণ সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মেগা প্রকল্পের ফাইল তলব করা হয়েছে। বুধবার গভীর রাতে রহস্যজনক এই আগুনের সূত্রপাত হতে দেখা যায় এই 3টি মন্ত্রণালয়ের অফিস থেকেই। সচিবালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের সকল গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক কাজ করে। রাষ্ট্রের এমন শক্তিশালী গোয়েন্দা সংস্থা চোখ ফাঁকি দিয়ে তৃতীয় পক্ষ যদি কাজ করে থাকে তাহলে সেটি হবে দুঃসাধ্য। ঘটনাস্থলে তদন্ত কমিটি। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার সচিবালয় ঘিরে সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের কড়া পাহারা দেখা যায়। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের 8টি সদস্যের তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে ঢোকেন। পরে তারা সচিবালয়ে বৈঠক করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওসমান গনি, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক তানবীর মঞ্জুর সহ তদন্ত কমিটির অন্য সদস্য অংশ নেন। তারা সবাই আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবন পরিদর্শন করেন। সচিবালয় নিয়ে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার কারণে যে কেউ চাইলে ভেতরে প্রবেশ করতে পারছে। কেন সংগঠন বা অন্য কোনো পক্ষ দাবি দাওয়া নিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে ফেলছে? অনেকেই মিছিল নিয়ে অনেকটা জোর করে সচিবালয়ের ভেতরেও চলে যাচ্ছে। এই নিয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ত্যক্ত বিরক্ত। গুরুত্বপূর্ণ এই স্থাপনায় যে পরিমাণ নিরাপত্তা থাকা দরকার তা নেই বলে অপরাধ বিশ্লেষকরা মনে করছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কয়েকবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কোনো সংস্থা অনুমতি ছাড়াই সচিবালয়ে ঢুকে পড়ে। এভাবে চলার কারণে এসব ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। নথিপত্র গায়েব হচ্ছে সন্দেহে 2 ট্রাক জব্দ। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরনো নথিপত্র নিয়ে যাওয়া 2টি ট্রাক জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার 27 ডিসেম্বর রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে এই ঘটনা ঘটে। পরে ট্রাক দুটি পুলিশের কাছে সোপর্দ করে জনতা। ট্রাক দুটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শহীদুল ইসলাম ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা ওসি নূর আলম। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা জিয়াউল ইসলাম সাবু বলেন, সম্প্রতি সচিবালয়ে আগুন দিয়ে নথিপত্র পুড়ে ফেলার সন্দেহের মধ্যে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে পুরনো নথিপত্র বহনকারী দুটি ট্রাকে পুলিশকে খবর দেয় জনতা। এই কাগজপত্র বহনকারী দুটি ট্রাক আটকে দেয় জনতা। পুলিশ এসে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে বিষয়টি জানায়। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকৌশলী সবাইকে জানান এগুলো বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরনো কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে ফেলার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়ার পর ট্রাক দুটি ছেড়ে দেয় স্থানীয় জনতা।